আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএ ফোর্থ ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি কমন চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা দুটি ক্লাসে ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের রুলস এবং দুটি ম্যাথ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ সেকেন্ড ইয়ারে 2014 সালে আসছিল। তো আজকে এই ম্যাথটি আমরা সলিউশন করে দেখাবো। তো সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আশা করি। তো আসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা একটা সংক্ষিপ্ত নিয়ম আলোচনা করে নিই আগে ইনডিরেক্ট মেথডের। যেহেতু এই ম্যাথটি ইনডিরেক্ট মেথডে তাই আমরা সংক্ষিপ্ত একটি নিয়ম আলোচনা করে নিই। আমরা প্রথমে দেখব যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন কোন আইটেমগুলো আসে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে সাধারণত নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স সমূহ অর্থাৎ ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন গুলো আসবে এবং 2 নম্বরে আসবে গেইন অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেটের বিক্রয়জনিত লাভ বা ক্ষতিগুলো আসবে এবং ইনক্রিজ অর ডিক্রিজ হ্রাস বৃদ্ধি অফ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর হ্রাস বৃদ্ধিগুলো এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত হবে। তো এখানে আমরা আনফেভারেবল যদি হয় অর্থাৎ এটা যদি আমাদের ব্যবসার অনুকূলে হয় তাহলে আমরা আনফেভারেবল প্রতিকূলে হয় তাহলে আমরা প্লাস করব, আর যদি ফেভারেবল বা অনুকূলে হয় তাহলে আমরা মাইনাস করব। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা পারচেজ অর সেল অফ ফিক্সড অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্টের ক্রয় এবং বিক্রয়গুলো শুধুমাত্র এই সেক্টরে দেখাবো। এখানে আমরা দেখলাম ক্যাশ ইনফ্লো হলে প্লাস করব আর ক্যাশ আউটফ্লো হলে মাইনাস করব। অর্থাৎ নগদ টাকা আসলে প্লাস আর নগদ টাকা চলে গেলে মাইনাস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা দেখব ক্যাশ ডিভিডেন্ড পেড, যদি কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড পেড করে সেটা আমরা এখানে দেখাবো। ইস্যু অর রিডিমশন অফ ডিবেঞ্চার অবলিক বন্ড, বন্ড এবং ডিবেঞ্চার আমরা যদি ইস্যু করি বা পরিশোধ করে দেই তাহলে তা আমরা এই সেক্টরে দেখাবো। ইস্যু অফ কমন স্টক ইস্যু করলে আমরা এখানে দেখাবো। পারচেজ অর রিইস্যু অফ ট্রেজারি স্টক যদি আমরা ক্রয় করি বা পুনরায় ইস্যু করি তাহলে আমরা এই সেক্টরে দেখাবো। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নীতিটা থাকবে ক্যাশ ইনফ্লো নগদ টাকা আসলে প্লাস আর যদি আউটফ্লো হয় তাহলে মাইনাস। এই নিয়মটা মনে রাখলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করাটা ইনডিরেক্ট মেথডে খুবই সহজ। যদিও এই নিয়মগুলো আমরা প্রথম ক্লাসে আমাদের ইনডিরেক্ট মেথডের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে একটু সংক্ষেপে দেখিয়ে নিলাম যাতে ম্যাথটা বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। তো এবার আমরা একটু প্রশ্নটা দেখি। The Delta Company 2015 and 2016 year-end balance sheet carried the following debit and credit accounts. অর্থাৎ ডেল্টা কোম্পানির 2015 সাল এবং 16 সালের ব্যালেন্স শিটে এই অ্যাকাউন্টস গুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ আছে 15 সালে 3000, 16 সালে 4000, অ্যাকাউন্ট রিসিভেবল 11000, 8800, অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1000, আর এখানে আছে 800 টাকা। যেহেতু এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিয়ে বসাতে হয় ব্যালেন্স শিটে, কিন্তু এখানে বাদ না দিয়ে সরাসরি মাইনাস ফিগার দিয়ে বসাই দিছে, কোনো সমস্যা নাই। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইকুইপমেন্ট প্রিলিমিনারি এক্সপেন্স, এখানে একটা আমাদের অস্পর্শনীয় সম্পত্তি বা ভুয়া সম্পত্তি দেওয়া আছে, প্রিলিমিনারি এক্সপেন্স। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে তাই পাশে। আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, কমন স্টক, প্রিমিয়াম অন কমন স্টক আর রিটার্ন আর্নিংস দেওয়া আছে। নিচে সমন্বয়ে বলা আছে আমাদের ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং দ্য 2016। এই বছর ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 500 টাকা। Fully depreciated equipment that cost 1000 discarded discarded and its cost and accumulated depreciation was removed from the accounts. অর্থাৎ আমাদের পুরোটাই ডেপ্রিসিয়েশন হয়ে গেছে এমন একটি ইকুইপমেন্ট বই থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার কস্ট এবং accumulated depreciationও বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের 1000 টাকার একটা ইকুইপমেন্ট আমরা আমাদের বিজনেস থেকে সরাই নিছি। 3 নম্বরে বলা আছে 200 of share common stock were sold and issued টাকা 15 per share। 200 কমন স্টক ইস্যু করা হয়েছে 15 টাকা করে প্রতি শেয়ার। এবং পরে বলা আছে ডিভিডেন্ড টোটালিং টাকা 6000 were declared and paid during the year এবং রিকোয়ার্ডে বলা আছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং দ্য ইনডিরেক্ট মেথড। তো এই প্রশ্ন থেকে এখন আমরা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডটা শুরু হয় নেট ইনকাম দিয়ে, এবং আমাদের ইনডিরেক্ট মেথডে ডেপ্রিসিয়েশনটাও অন্তর্ভুক্ত করতে হয়। তাই এখানে আমরা অঙ্কের মধ্যে কোথাও নেট ইনকাম এবং ডেপ্রিসিয়েশন দেওয়া নেই। তাই অঙ্কের শুরুতে আমরা প্রথমেই ডেপ্রিসিয়েশন এবং নেট ইনকামটা ক্যালকুলেশন করে নিব। তো সর্বপ্রথম আমরা দেখি যে আমরা কিভাবে নেট ইনকামটা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা দেখি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন কিভাবে করব। যদি আমি প্রথম ক্লাসে বলছিলাম কিভাবে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হয়, তারপর আজকে আমি আবার দেখাই দিচ্ছি। আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য সর্বপ্রথম যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে সেটা আমরা দেখি 15 সাল এবং 16 সাল, 2 সালেই দুইটা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। তো প্রথমে আমরা 15 সালের ডেপ্রিসিয়েশনটাকে ওপেনিং ডেপ্রিসিয়েশন ধরে 4500 টাকা প্রথমে লিখলাম, ওপেনিং একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4500 টাকা। এই ডেপ্রিসিয়েশন থেকে আমাদের বাদ দিতে হয় কোনো সম্পত্তি বিক্রয় করলে বা ডিসকার্ডেড করলে সেই সম্পত্তির ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 টাকার একটা সম্পত্তি আমরা ডিসকার্ডেড করে ফেলছি বা বাদ দিয়ে দিছি। তাই এই 1000 টাকা যেহেতু ফুললি ডেপ্রিসিয়েটেড ছিল, তাই আমরা এই 1000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ সোল্ড ইকুইপমেন্ট না বলে এটা আমরা ডিসকার্ডেড ইকুইপমেন্ট বলতে পারি। তো এখানে আমরা প্রথমে যে 1000 টাকা ডিসকার্ডেড ইকুইপমেন্টের অ্যাকুমুলেট আছে সেটা আমরা বাদ দিয়ে নিব 1000 টাকা। তো বাদ দেওয়ার পর আমরা দেখলাম এখানে 4500 থেকে 1000 বাদ দিলে 3500 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে আমাদের 5500 টাকা। কিন্তু আমাদের অ্যাডজাস্টেড ব্যালেন্স থাকার কথা 3500, কিন্তু আছে 5500 টাকা। তার মানে বুঝতে হবে তাহলে এই বছর ডেপ্রিসিয়েশন 2000 টাকা বেড়ে গেছে। তাই আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিএফ দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ 3500 এবং 5500 এই দুইটা ফিগারের ডিফারেন্স করে আমরা এইখানে টাকাটা বসাইলাম 2000 টাকা। তার মানে চলতি বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 2000 টাকা আমরা বের করে নিলাম। এরপর আমরা দেখব যে ক্যালকুলেশন অফ নেট ইনকাম। এই নেট ইনকাম বের করতে হবে রিটেন আর্নিংস এর ব্যালেন্স থেকে। তো আমরা প্রথমে ওপেনিং রিটেন আর্নিংস লিখলাম 13000 টাকা, যেটা 2015 সালে আসে। এই 13000 টাকা আমরা এখানে বসালাম। এখান থেকে আমরা বাদ দিব ডিভিডেন্ড পেইড। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 4 নম্বর সমন্বয় ছিল ডিভিডেন্ড পেইড 6000 টাকা, সেই 6000 টাকা আমরা বাদ দিলাম। অর্থাৎ ওপেনিং রিটেন আর্নিংস ছিল 13000 টাকা, এখান থেকে ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয়েছে 6000 টাকা। তাহলে আমাদের থাকে অ্যাডজাস্টেড ব্যালেন্স আর 7000 টাকা। কিন্তু ক্লোজিং ব্যালেন্সে আমরা দেখি রিটেন আর্নিংস আছে 14500 টাকা, যেখানে আমাদের রিটেন আর্নিংস এর ব্যালেন্স অ্যাডজাস্টেড ব্যালেন্স থাকার কথা 7500 টাকা, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি আছে 14500 টাকা। তার মানে চলতি বছর রিটেন আর্নিংস বেড়ে গেছে 7500 টাকা। যেই 7500 টাকা রিটেন আর্নিংস বাড়ছে সেটা অবশ্যই নেট ইনকাম থেকেই আসছে। তো আমাদের চলতি বছর নেট ইনকাম হচ্ছে 7500 টাকা, যেটা আমরা অ্যাডজাস্টেড ব্যালেন্স যে উপরে 7000 টাকা এবং 14500 টাকা থেকে বিয়োগ করে এখানে বসাই দিলাম। সেজন্য আমরা এখানে লিখে রাখলাম বিএফ, মানে ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ দুইটা ফিগারের ডিফারেন্স করে আমরা এখানে বসাইলাম। এই ছিল আমাদের ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এন্ড ক্যালকুলেশন অফ নেট ইনকাম। এবার সরাসরি আমরা আমাদের ম্যাথটিতে চলে যাই। আমরা ম্যাথটি একটু সলিউশন বা সমাধান দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সর্বপ্রথম লিখে নিব যে ম্যাগনা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2014। এ নাম্বার দিয়ে আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর সর্বপ্রথম লিখতে হয় নেট ইনকাম। সেই নেট ইনকাম আমরা 7500 টাকা লিখে নিছি। আমরা নেট ইনকামটা পেয়েছিলাম ওয়ার্কিংস যখন করে নিয়েছিলাম, এই যে 7500 টাকা নেট ইনকাম, সেই 7500 টাকা আমরা এখানে বসাই দিলাম। নেট ইনকাম বসানোর পরে আমরা এখানে লিখব অ্যাডজাস্টমেন্ট টু নেট ইনকাম রিকনসাইল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ইনকাম লেখার পরে আমরা লিখে দিব অ্যাডজাস্টিং টু নেট ইনকাম রিকনসাইল টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নেট ইনকামের সাথে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর এটা রিকনসাইল করতেছি, সমন্বয় করতেছি। এটা লেখার পর এবার আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজ শুরু। এবার আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্রথমে দেখি যে রুলস এর মধ্যে আমরা কি কি আসে সেটা একটু দেখে নিই প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস এ। তারপর আমরা কোশ্চেন থেকে অপারেটিং অ্যাক্টিভিটিসটা তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আসবে নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এবং অ্যামortization। অর্থাৎ যদি কোনো ডেপ্রিসিয়েশন এবং অ্যামortization থাকে আমরা তা সর্বপ্রথম লিখে নিব। তো এখানে আমরা দেখি যে আমাদের ডেপ্রিসিয়েশন ছিল কত টাকা, আমরা ওয়ার্কিংস করছিলাম ডেপ্রিসিয়েশন, সেটা ছিল আমাদের 2000 টাকা ডেপ্রিসিয়েশন। সেই 2000 টাকা ডেপ্রিসিয়েশন আমরা লিখে নিলাম। এই যে 2000 টাকা ডেপ্রিসিয়েশন, সেই 2000 টাকা ডেপ্রিসিয়েশন আমরা লিখে নিলাম এখানে অ্যাডজাস্টমেন্টের জায়গায় 2000 টাকা। এরপর আমরা দেখব যে আমাদের কোনো অস্পর্শনীয় সম্পত্তি আছে কিনা। যদি অস্পর্শনীয় সম্পত্তি থাকে তাহলে এই অস্পর্শনীয় সম্পত্তির উপর আমাদের অ্যামortization বের করতে হবে। তো
আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি প্রিলিমিনারি এক্সপেন্স বা প্রাথমিক খরচাবলীর একটা সম্পদ ছিল। তো প্রাথমিক খরচাবলী আমরা জানি অস্পেশনের সম্পদ, আর অস্পেশনের সম্পত্তির অ্যামোর্টাইজেশন হয়। তাই আমরা এখানে অ্যামোর্টাইজেশনটা বের করে নিব। 15 সালে ছিল 2000 টাকা, 16 সালে হয়েছে 1000 টাকা। তার মানে আমাদের এই অস্পেশনের সম্পত্তিটা 1000 টাকা কমে গেছে। তাই আমরা এই 1000 টাকাকে অ্যামোর্টাইজেশন হিসেবে দেখাবো। তো আমরা এখানে লিখলাম অ্যামোর্টাইজেশন অফ প্রিলিমিনারি এক্সপেন্স 1000 টাকা। তাহলে আমাদের অবচয় অবলোকন শেষ। এরপর দেখি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস আর কি কি আসে। আমরা একটু দেখে নিই। অপারেটিং অ্যাক্টিভিটিস আসে গেইন অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট। অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট বা ফিক্সড অ্যাসেট বিক্রয়জনিত লাভ বা ক্ষতি যদি থাকে সেটা আমাদের এখানে লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো সম্পত্তি বিক্রয় করা হয়নি এবং কোনো ইনভেস্টমেন্ট আমাদের ম্যাথে ছিল না। যেহেতু কোনো সম্পত্তিও বিক্রয় করা হয়নি এবং কোনো ইনভেস্টমেন্ট আমাদের ম্যাথে ছিল না, তাই এখানে এই আইটেমটা আর আসবে না। এরপর আমরা দেখি 3 নম্বরে কি আসে অপারেটিং অ্যাক্টিভিটিসে। ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, এই আইটেমগুলো আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর হ্রাস বৃদ্ধিগুলো দেখাতে হবে। এবং এটার নিয়ম হচ্ছে যদি এটা আমাদের ফেভারে হয় তাহলে প্লাস করব, অর্থাৎ ভালো হলে প্লাস, খারাপ হলে প্লাস করব, আর ফেভারেবল অর্থাৎ আমাদের যদি অনুকূলে হয় তাহলে আমরা মাইনাস করব। তো আমরা কোয়েশ্চেনে দেখি যে আমাদের প্রথমে ক্যাশ বাদ দিয়ে, ক্যাশ যেহেতু এখানে আসবে না, তাই অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 15 সালে ছিল 11,000 টাকা, 16 সালে হয়েছে 8,800 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে কমে গেছে। সেটাই আমরা ম্যাথে নিয়ে দেখাবো যে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 2,200 টাকা। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কমে গেলে আমাদের জন্য অনুকূলে নয়, প্রতিকূলে, তাই আমরা এখানে এটাকে প্লাস হিসেবে রাখলাম, অর্থাৎ এটা আমাদের জন্য আনফেভারেবল, সেজন্য আমরা এটাকে প্লাস সাইন দিয়ে রাখলাম। এরপর আমরা দেখি এখানে আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। তো অ্যালাউন্স ফর ব্যাড ডেট যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যায়, তাই এটাকে আমরা দায় হিসেবে ধরতে পারি। তো যেহেতু দায় এখানে আমাদের 1000 টাকা ছিল শুরুতে, শেষে আছে 16 সালে আছে 800 টাকা, তাহলে দায় কমে গেছে। আমরা জানি দায় যদি কমে যায়, অর্থাৎ ডিক্রিজ ইন অ্যাকাউন্ট অ্যালাউন্স ফর ব্যাড ডেট, দায় কমে গেলে আমাদের জন্য ভালো, ভালো হলে মাইনাস করতে হয়। তাই আমরা এখানে লিখবো ডিক্রিজ ইন অ্যালাউন্স ফর ব্যাড ডেট 200 টাকা মাইনাস করলাম। কেন মাইনাস করলাম? এটা দায় হিসাবে ধরে আমরা, যেহেতু দায় কমে গেছে তাই আমাদের জন্য ভালো বা ফেভারেবল, তাই আমরা মাইনাস করে দিলাম। এরপর আমাদের আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরিজ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2000 টাকা বেড়ে গেছে, 20,000 ছিল এখন 22,000 টাকা হয়েছে। তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদ বেড়ে গেলে আমাদের জন্য ভালো, ভালো হলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। এই জন্য আমরা লিখলাম ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2000 টাকা আমরা মাইনাস করে দিলাম। এরপর আমরা ইকুইপমেন্ট আছে, এখানে ইকুইপমেন্ট হচ্ছে স্থায়ী সম্পদ, তাই এখানে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস আসবে না। প্রিলিমিনারি এক্সপেন্সের যত আমাদের যে অ্যামোর্টাইজেশন হয়ে গেছে। এরপর আমরা দেখবো এখানে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের 6,500 ছিল, এখন 4,000 টাকা হয়েছে, তার মানে 2,500 টাকা কমে গেছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, দায় যদি কমে যায় তাহলে ভালো, তাই আমরা লিখলাম ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ভালো, এই জন্য আমরা মাইনাস করলাম, যেহেতু দায় কমে গেছে এই জন্য আমরা মাইনাস করে দিলাম। এরপর আমরা দেখি আছে ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল আছে 1000 টাকা, ছিল এখন 2000 টাকা, তাহলে 1000 টাকা বাড়ছে। তো ট্যাক্স পেয়েবল যেহেতু দায়, দায় বেড়ে গেলে খারাপ, খারাপ হলে আমাদের যোগ করতে হয়, তাই আমরা লিখলাম ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল 1000 টাকা। তো আমরা এখানে প্লাস দিলাম এটা। দেওয়ার পরে এবার আমরা এখানে দেখি যে 2000, 1000, 2200 এবং 1000 এগুলো হচ্ছে প্লাস, আর এখান থেকে যে আমরা বাদ দিব 200, 2000 আর 2500। তো প্লাস এবং মাইনাস গুলো যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করার পর আছে 1500 টাকা। তো আমরা এবার এই 7500 সাথে এই 1500 টাকা যোগ করে দিব। এই 7500 সাথে 1500 টাকা যোগ করলে আসে 9000 টাকা। যেহেতু 9000 টাকা একটা প্লাস ফিগার, 9000 টাকা একটা প্লাস ফিগার, তাই আমরা এখানে লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা চলে আসবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তো আমরা বি নাম্বার দিয়ে এখানে লিখলাম যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আইটেম আসে আমরা এখন তা দেখে আসি। আমরা এখানে নিয়মে দেখি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসবে পারচেজ অর সেল অফ ফিক্সড অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ পারচেজ এবং সেল, ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেটের। তো আমরা দেখি কোশ্চেনে আমাদের কোনো ইনভেস্টমেন্ট পারচেজ আছে কিনা বা ফিক্সড অ্যাসেট, যেহেতু আমাদের কোশ্চেনে কোনো ইনভেস্টমেন্ট নাই তাহলে আমরা ফিক্সড অ্যাসেট গুলো দেখি। এখানে বলা ছিল 1 নম্বরে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5000 ওয়াজ পারচেজ ডিউরিং 2016। তো 2016 সালে 5000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। যেহেতু 2016 সালে 5000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাই আমরা এটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে লিখব।
ইকুইপমেন্ট পারচেজ 5,000 টাকা। তো এই নিয়মের ক্ষেত্রে নীতিমালা ছিল যদি টাকা আসে ক্যাশ ইনফ্লো হয় তাহলে প্লাস, আর যদি ক্যাশ আউটফ্লো হয় তাহলে মাইনাস। তো যেহেতু আমরা এখানে ইকুইপমেন্ট ক্রয় করছি তাহলে আমাদের টাকা চলে গেছে, তাই আমরা এখানে মাইনাস করে দিলাম। তো এখানে আমাদের কোনো অ্যাসেট আর নাই, একটা ইকুইপমেন্ট একটা ফিক্সড অ্যাসেট ছিল আর কোনো ইনভেস্টমেন্টও নাই, তাই আমাদের ইনভেস্টিং এর কাজ এখানেই শেষ। এবার ইনভেস্টিং এর কাজ শেষ করার পরে দেখলাম আমরা ইনভেস্টিং থেকে টোটাল 5,500 টাকা মাইনাস ফিগার গেল আমাদের মূল কলামে। তো যেহেতু এটা মাইনাস ফিগার অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমাদের টাকাটা ব্যয় করছে, আমাদের কোনো টাকা জেনারেট করতে পারে নাই বা যোগ করতে পারে নাই, তাই আমরা এখানে লিখব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার আমরা যাব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি কি আসবে আমরা একটু আগে দেখে নিই নিয়ম থেকে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে ক্যাশ পেড, ক্যাশ ডিভিডেন্ড পেড, তারপর কোনো ডিবেঞ্চার বা বন্ড গ্রহণ করলে এবং পরিশোধ করলে, ইস্যু অফ কমন স্টক বিক্রয় করলে, এবং পারচেস অর রিইস্যু অফ ট্রেজারি স্টক ক্রয় বিক্রয় করলে, এই আইটেমগুলো শুধুমাত্র আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। তো আমরা এখান থেকে দেখে নিই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের এমন কোনো কাজ দেওয়া আছে কিনা। আমরা এখানে দেখি যে 200 শেয়ার অফ কমন স্টক ওয়্যার সোল্ড এন্ড ইস্যুড টাকা 15 পার শেয়ার। 200 কমন স্টক বিক্রয় করা হয়েছে 15 টাকা করে। তো 200 কমন স্টক 15 টাকা করে বিক্রয় করলে 3000 টাকা। তো আমরা লিখলাম ইস্যু অফ কমন স্টক 3000 টাকা। যেহেতু এখানে আমরা কমন স্টক বিক্রয় করেছি তাই টাকা আমাদের আসছে, তাই আমরা এটাকে প্লাস করলাম। তারপর আছে আমাদের ডিভিডেন্ড টোটালিং টাকা 6000 ডিক্লেয়ার এন্ড পেড ডিউরিং দ্য ইয়ার। ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে 6000 টাকা, তাই আমরা এখানে লিখলাম ক্যাশ ডিভিডেন্ড পেড 6000 টাকা। যেহেতু ক্যাশ ডিভিডেন্ড দিলে টাকা চলে যায়, তাই আমরা এখানে মাইনাস দেখালাম 6000 টাকা। এবং আমাদের কোনো দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ বন্ড বা মর্টগেজ বা কোনো লোন এগুলো আমাদের নাই, তাই এখানে আমাদের আর তেমন কিছু আসার মতোই নাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দেখলাম যে 6000 টাকা ব্যয় করছে এবং 3000 টাকা আমাদেরকে মানে আসছে এবং 6000 টাকা চলে গেছে। তাহলে ওভারঅল আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 3000 টাকা ব্যবহার করছে। যেহেতু মাইনাস ফিগার আসছে তাই আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড, সরি এটা ইউজড বাই হবে। তো নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে 3000 টাকা। যদি প্লাস আসতো তাহলে আমরা প্রোভাইডেড বাই লিখতাম। তো এটা শেষ করার পর আমরা দেখলাম এবার আমাদের তিনটা ক্যাটাগরি স্টেপের কাজ শেষ। এখন আমরা দেখি এখানে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের প্রোভাইড জেনারেট করছিল 9000 টাকা। এখান থেকে আমাদের ফাইন্যান্সিং এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস টোটাল 8000 টাকা আমাদের ব্যয় করছে। তো 9000 টাকা থেকে 8000 টাকা বাদ দিলে থাকে 1000 টাকা। সেই 1000 টাকা এই বছর আমাদের নেট ক্যাশ ইনক্রিজ। তাহলে আমরা লিখলাম নেট ক্যাশ ইনক্রিজড বাই নেট ক্যাশ ইনক্রিজ ডিউরিং ইয়ার। এই বছর আমাদের টোটাল নগদ টাকা 1000 টাকা বেড়ে গেছে। তো এখন আমরা দেখবো আমাদের বছরের শুরুতে কত টাকা ক্যাশ ছিল। 2015 সালে ক্যাশ ছিল আমাদের 3000 টাকা। সেই 3000 টাকা আমরা এখানে যোগ করব, অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স 3000 টাকা। এই 3000 টাকা থেকে যোগ করার পরে আমরা এখানে দেখলাম যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আসছে 4000 টাকা। এটা আমরা একটু প্রুভ করি যে 2016 সালে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স অর্থাৎ 4000 টাকা আছে। তো আমাদের অঙ্কটা মিলে গেল। এই যে নেট ক্যাশ ইনক্রিজের সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা মিলে গেল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যারা আমাদের এই ক্লাসটিতে দেখতেছো তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখলে আরো বেশি আমাদের ক্লাসগুলো বুঝতে সহায়তা সুযোগ মানে সহজ হবে। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য, এবং তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা।